আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হিজবুল্লাহর প্রতিশোধ, মিনিটে 15টির বেশি কাতিউষা রকেট হামলায় কমপক্ষে 12 হায়না নিহত। কিরিয়াত শামোনা ও ডোভেন ব্যারাক বিধ্বস্ত। রাশিয়ার শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইরান। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মহাবিপদে ভারত, এএফপির বিস্ফোরক মন্তব্য। বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক গুজব ও ভুয়া খবরের ফাঁদে পা দেবেন না, পশ্চিমবঙ্গের মানুষদের মমতার আহ্বান। সব হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার ও দুর্নীতির তদন্ত চান উপদেষ্টা নাহিদ ইসলাম। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আরও যা বললেন। মালদ্বীপে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মৈত্রীর সঙ্গে বৈঠকের পর যা বললেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহ সকাল থেকে ইসরায়েলের কিরিয়াত শমোনায় নতুন করে হামলা চালায়। স্থানীয় সময় ভোরবেলায় প্রথম ধাপের আক্রমণে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে হিজবুল্লাহ। এতে দিশেহারা হয়ে পড়ে হায়না বাহিনী। পরবর্তীতে হিজবুল্লাহ আরেকটি হামলা চালায় দুপুর 2টা থেকে 3টার মধ্যে। হিজবুল্লাহ মাত্র 1 ঘন্টার ব্যবধানে 15টিরও বেশি কাতিউষা রকেট নিক্ষেপ করে। এতে 12 জনের বেশি হায়না সেনার হতাহতের খবর পাওয়া যায়। এছাড়া দখলদার সেনাদের ঘাঁটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। 8ই আগস্টের পর থেকে একের পর এক হামলায় ইসরায়েলি সেনাদের ঘুম হারাম করে দিয়েছে হিজবুল্লাহ। আজ হামলা আরও জোরদার করেছে তারা। আইডিএফ সেনাদের উপর সরাসরি আক্রমণ সহ তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে ইসলামিক গোষ্ঠীটি। তারা আইডিএফ এর আল মার্জ, আল মালিকিয়া, রুসাইসাত, আল আলম সেনাঘাঁটি, জারিদ ব্যারাক এবং পশ্চিম গ্যালারিতে চরম ধ্বংসাত্মক আক্রমণ চালায়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আরও জানায়, উত্তর ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটির উপর তারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। টেলিগ্রামে দেয়া এক বার্তায় এই ঘোষণা দেয় হিজবুল্লাহ। ইরান সমর্থিত সংগঠনটি বলেছে, ইসরায়েলের ডোভেট ব্যারাকে অবস্থানরত হায়নাদের বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছে এবং ভারী অস্ত্র ও রকেট হামলার মাধ্যমে সরাসরি ইহুদিবাদী সেনাদের উপর আঘাত হানে তারা। গত মাসে বৈরুতে তার কমান্ডার ফুয়াদ শকর এবং তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে তাণ্ডব চালাচ্ছে। হিজবুল্লাহর বার্তায় জোর দিয়ে বলা হয়েছে, ফিলিস্তিনের অবৈধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিশোধ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। রাশিয়ার শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইরান। প্রায় ডজন খানেক রাশিয়ার সামরিক সদস্যদের স্বল্প পাল্লার 5360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালনার প্রশিক্ষণ দিচ্ছে ইরান। রাশিয়ায় শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করছে দেশটি। এছাড়াও স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র সরবরাহ করে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের উপর হামলা চালানোতে সহযোগিতা করবে ইরান, এমনটি দাবি করেছে ইউরোপ ভিত্তিক গোয়েন্দা সংস্থা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্ররা ডিসেম্বরে তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে অস্ত্র সরবরাহ চুক্তিতে স্বাক্ষর করেছে। জানা গেছে, শীঘ্রই ফাদ 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রাশিয়ায় সরবরাহ করা হবে। ইরানের সরকারি সংস্থা এয়ারোস্পেস ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে খবরে জানানো হয়েছে। বিভিন্ন বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মতে রাশিয়ার সামরিক কর্তারা ইরান সফর করেছেন। তাদের সামরিক বাহিনীর সদস্যদের ফাদ 360 ব্যালিস্টিক মিসাইল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ইরান। এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ পাল্লা 120 কিলোমিটার এবং এটির ওজন 150 কেজি। গোয়েন্দা সূত্রের বরাতে রয়টার্স আরও জানিয়েছে, প্রশিক্ষণ শেষে মিসাইলগুলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হতে পারে। মস্কোর নিজস্ব মিসাইল ব্যবস্থা রয়েছে, তাতে ইরানি মিসাইলের সংযোজন নির্ভুলভাবে স্বল্প পাল্লার লক্ষ্যভেদে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এতে ইউক্রেনের বিরুদ্ধে চলমান রাশিয়ান আগ্রাসন নতুন গতি পাবে বলে দাবি করেছেন রাশিয়ার এক সামরিক বিশেষজ্ঞ। এদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মহাবিপদে ভারত। গত সপ্তাহে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হবার পর দেশ জুড়ে মানুষকে বিজয় উদযাপন করতে দেখা গেছে। অন্যদিকে প্রতিবেশী ভারতে শঙ্কা তৈরি হয়েছে। দেশটি প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা এবং ইসলামপন্থী বিকল্পগুলোকে বাতিল করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এতে আঞ্চলিক শক্তির জন্য একটি কূটনৈতিক দ্বিধা তৈরি হয়েছে। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা গত সোমবার শিক্ষার্থী নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন এবং হেলিকপ্টারে করে দীর্ঘদিনের মিত্র নয়াদিল্লিতে পালিয়ে যান।
সদ্য শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে বলেন, নয়াদিল্লি ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে চীনও ঢাকার নতুন কর্তৃপক্ষকে স্বাগত জানাতে তৎপর ছিল। বেজিং বলেছে তারা সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয়। ঢাকায় শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় আসার পর পুরনো সরকারের প্রতি ভারতের সমর্থন এখন তাদের জন্য বিপর্যয়কর বলে প্রমাণিত হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেন, বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে ভারত কয়েক বছর ধরে ভুল পক্ষে রয়েছে। ভারত সরকার একেবারেই ঢাকায় পরিবর্তন দেখতে চায়নি এবং বছরের পর বছর ধরে এটা পরিষ্কার করে দিয়েছিল যে তারা হাসিনা এবং আওয়ামী লীগের কোনো বিকল্প পায়নি। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারে দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, ভারত চিন্তা করছে হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প কোনো ভারতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। নয়াদিল্লির দৃষ্টিতে বিএনপি ও তার মিত্ররা বিপজ্জনক ইসলামী শক্তি, তা ভারতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতীয় গণমাধ্যম এখন দেশটির সামনে থাকা প্রবল কূটনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র সতর্ক করে বলেছে, নয়াদিল্লিকে সক্রিয়ভাবে ক্ষয়ক্ষতি সীমিত করতে এবং সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো রক্ষা করতে কাজ করতে হবে। এর ফলে কিছু স্বল্পমেয়াদী অসুবিধা হতে পারে, কিন্তু বাংলাদেশের নতুন নেতা ইউনূস শান্তির হাত বাড়িয়েছেন। বাংলাদেশে ফেরার ঠিক আগে দ্য ইকোনমিস্টে ইউনূস লিখেছিলেন, যদিও কিছু দেশ যেমন ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন করেছে এবং এর ফলে বাংলাদেশের জনগণের শত্রুতা অর্জন করেছে, তবু এই ধরনের বিরোধ মেটানোর অনেক সুযোগ থাকবে। বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক গুজব ও ভুয়া খবরের ফাঁদে পা দেবেন না, পশ্চিমবঙ্গের মানুষদের মমতার আহ্বান। এছাড়া বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথাবার্তা না বলতে রাজ্যের রাজনৈতিক নেতাদের অনুরোধ করেছেন তিনি। মমতা জানিয়েছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের করণীয় ঠিক করবে কেন্দ্র সরকার। তিনি বলেছেন, আমি সব গোত্রের মানুষদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, শান্ত থাকুন এবং সাম্প্রদায়িক কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি বাংলাদেশে আমাদের ভাই বোনরা সমস্যায় পড়েন তাহলে এটি কেন্দ্র সরকার দেখবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কোনো কিছু শেয়ার না করার অনুরোধ জানিয়ে মমতা বলেছেন, বিজেপির কিছু নেতা ইতিমধ্যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অসংগত কথাবার্তা বলছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিছু ভিডিও পোস্ট দেখেছি যেগুলো শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পারে। দয়া করে উস্কানিমূলক ভিডিও শেয়ার করবেন না, ভুয়া তথ্যের ফাঁদে পা দেবেন না। রাজ্য প্রশাসন সজাগ রয়েছে, শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন, যোগ করেন মমতা। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত 5ই আগস্ট ভারতের নয়াদিল্লিতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরে ভারতের একাধিক সংবাদ মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভুয়া উস্কানিমূলক খবর প্রকাশ করা হয়। এতে করে ভারতের মানুষ মনে করতে থাকেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের হিন্দুরা ব্যাপক সহিংসতার মুখে পড়েছেন। গুজব এমন পর্যায়ে পৌঁছায় যে পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা দাবি করেন, বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ ভারতে প্রবেশ করতে পারে, কিন্তু এমন কিছুই হয়নি। ক্ষমতায় থাকাকালে, বিশেষ করে সম্প্রতি ছাত্র জনতার প্রতিবাদ বিক্ষোভকালে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার জন্য পদত্যাগ করে পালানো শেখ হাসিনার বিচার চান ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। গত 30 বছরের মধ্যে 20 বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। জুলাইয়ের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্ররা। এ সময়ে প্রায় 300 মানুষকে হত্যা করা হয়েছে, এর বেশিরভাগই বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের নির্বাচন ঘোষণা হলেই তিনি ভারত থেকে দেশে ফিরবেন। বাংলাদেশের প্রধান বিরোধীরা আগামী 3 মাসের মধ্যে এই নির্বাচন দাবি করেছে। এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তিনি কেন দেশ থেকে পালালেন তা জানার কৌতূহল আছে আমার। 8ই আগস্ট উপদেষ্টা হিসেবে নতুন অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার পর শুক্রবার দেয়া প্রথম সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেন তিনি। নাহিদ আরও বলেন, তার অধীনে সংঘটিত সব হত্যাকাণ্ডের ন্যায় বিচার আমরা চাই। আমাদের বিপ্লবের অন্যতম প্রধান দাবি ছিল এটা। এমনকি তিনি যদি দেশে ফিরে না আসেন তাহলেও আমরা এই বিষয়ে কাজ করব। আমি চাই তাকে গ্রেফতার করা হোক। সেটা হতে পারে নিয়মিত বিচারিক ব্যবস্থা অথবা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে। এই বিষয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বসবাস করেন যুক্তরাষ্ট্রে। তার মন্তব্য নেয়ার চেষ্টা করলে কোনো সাড়া দেননি। শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের সুরক্ষায় রয়েছেন। তার সঙ্গেও যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
মালদ্বীপের রাজধানী মালেতে গিয়ে সেই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার 3 দিনের মালদ্বীপ সফরের দ্বিতীয় দিনে ওই বৈঠকের পরে এক্সে জয়শঙ্কর লেখেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি সৌভাগ্যবান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা দিয়েছেন তাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে নানা দিক নিয়ে আলোচনা করেছেন মুইজু এবং জয়শঙ্কর। এক্স পোস্টে জয়শঙ্কর লিখেছেন, আমাদের জনগণ ও আঞ্চলিক পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ভারত মালদ্বীপ সম্পর্ক আরো গভীর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হিজবুল্লাহর প্রতিশোধ, মিনিটে 15টির বেশি কাতিউসা রকেট হামলায় কমপক্ষে 12 হায়না নিহত, কিরিয়াত শামোনা ও ডোভেন ব্যারাক বিধ্বস্ত। রাশিয়ার শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইরান। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মহাবিপদে ভারত, এএফপির বিস্ফোরক মন্তব্য। বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক গুজব ও ভুয়া খবরের ফাঁদে পা দেবেন না, পশ্চিমবঙ্গের মানুষদের মমতার আহ্বান। সব হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার ও দুর্নীতির তদন্ত চান উপদেষ্টা নাহিদ ইসলাম, রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আরো যা বললেন। মালদ্বীপে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মুইজুর সঙ্গে বৈঠকের পর যা বললেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।